নতুন যিনি এই ফিল্ডে নামছেন তার জন্য কতটা সহায়ক হবে এবং সে কি এই ফিল্ডে আদৌ কাজ করতে পারবে কিনা এই আপনার কোর্সের পরে? আচ্ছা, এটা একটু তো যদি খুব জানা সুন্দর যায়। একটা প্রশ্ন করেছেন। কিন্তু আমি আসলে বলতেছিলাম, প্রশ্ন তো আমরা প্রশ্ন উত্তর পর্ব তো আমরা করবই। প্রশ্নটা একটু পরেই করি। এখন বলতেছিলাম যে ইন্ট্রোডিউস হওয়ার জন্য যে কেন আসলে জয়েন করেছেন? আপনাদের চিন্তা ভাবনাটা কি? জাস্ট এতটুকু শেয়ার করতে বলতেছিলাম আরকি। বলতে পারবেন কেউ আসলে এখানে? আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি তো আমার এই ফিল্ডে আসার আসসালামু আলাইকুম। মূল কারণ যে এই ফিল্ডের যেহেতু সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে আমি যাতে এখান থেকে সামনে নিজেকে আগিয়ে নিয়ে যেতে পারি এই কারণেই আমি এই ফিল্ডে নামতে চাচ্ছি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ বলার জন্য। এরপরে এনিওয়ান আর কেউ বলবেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। আমাকে একটু কনফার্ম করবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা রিশাদ আচ্ছা। রায়হান, আপনাকে শোনা জি, যাচ্ছে। আমি হচ্ছে আহ, আহ, জি জি, আমি হচ্ছে ফটোগ্রাফি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কমপ্লিট করছি এবং মাঝখানে একটা স্টাডি গ্যাপের পরে এখন হচ্ছে আপনার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিএসসি করতেছি। পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। তো আচ্ছা, যেহেতু হচ্ছে আমাদের এই সেক্টরে ইঞ্জিনিয়ারিং 5% বাকি 95% হচ্ছে ম্যানেজমেন্টের উপরে। তো আজকের এই ডেমো ক্লাস থেকে আমি আর কি এটা অবজার্ভ করতে চাচ্ছি যে আসলে আমরা কি প্রজেক্ট ম্যানেজমেন্ট এই জাতীয় কিছু শিখতেছি কিনা বা এখানে এই জাতীয় কিছু শেখাবে কিনা, Just এই কিউরিসিটি থেকে আমার এখানে জয়েন করা গুড, এবং গুড এখান থিংকিং। থেকেই আমি সিদ্ধান্ত দেবো। থ্যাংক ইউ। আম ইনশাআল্লাহ এই অ্যান্সার আপনি এই ইয়ের মধ্যেই পাবেন। পুরো ডেমো ক্লাসের মধ্যে অ্যান্সারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাথে থাকেন সবাই। তো আমরা ইনশাআল্লাহ প্রেজেন্টেশনে চলে আসবো। কারণ আপনার এর মধ্যে হচ্ছে যে যার যেটা শেয়ার করার বিষয় থাকবে আপনারা বলবেন, হ্যাঁ? তবে প্রশ্ন উত্তর পর্বটা স্যার শেষের দিকে হয়তো নিবেন। প্রশ্ন থাকলে শেষের দিকে করবেন। আর এর মাঝখানে যদি কোনো দেখা যাচ্ছে যে আপনার কথার সাথে কোনো লিঙ্ক আপ কথা আছে, ওইটা আপনি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে স্যার কি আসছেন? স্যার আপনার এই কনস্ট্রাকশন ফাউন্ডেশন কোথায় অবস্থিত? আমাদের অফিস হচ্ছে, অফিসের কথা বললেন? জি জি জি। অফিস ওয়েস্ট ধানমন্ডি হাউজিং, বছিলা, মোহাম্মদপুর আর কি। 124/11, রোড নাম্বার 8। আচ্ছা, আপনার তারপরে আমি অ্যাড্রেস আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু ক্লাস তো হবে অনলাইনেই আর কি, ঠিক আছে? অনলাইন ভিত্তিক ক্লাস আমাদের। তো স্যার মনে হয় চলে আসছেন। স্যার কি আসছেন? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালমান স্যার আসছেন? জি, আমাকে শোনা যায়? স্যার আপনাকে শোনা যাচ্ছে না, কিন্তু আপনার মাইকটা একটু চেক করে দেখেন। মাইকটা না? আচ্ছা, আমি দেখতেছি। ওকে। সালমান স্যার আসছেন? জি, আমি আসছি, ওয়েট। তো একটু আগেই তো দেখলাম। একটু কাইন্ডলি সব একটু ইয়ে করবেন, আপনারা হোল্ড করবেন। দেখতো মাইকে কি আমি হিসাব? মাইকটা। আমরা আসলে আমরা বলতে পারি আর কি, হ্যাঁ, শেয়ার করতে পারি যতক্ষণ উনি জয়েন করতেছেন। এই যে স্যার তো আসছেন। স্যার আপনি কি আসছেন? হ্যালো? হ্যাঁ? হ্যাঁ। স্যার আসছেন? জি। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেন। কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে স্যার। আমি দেখতেছি আজকে তো আমাদের ইয়ে কম। কি ব্যাপার অ্যাডমিন? আমরা লোক কম কেন আজকে? বলতে হয়তো জয়েন আরো হবে ইনশাল্লাহ। হইতেছে আর কি। আচ্ছা। উনি তো জয়েন করেছিল আর কি। ভাই, মিউট করে রাখেন, মিউট করে রাখেন, হ্যাঁ। মিউট করে রাখলে আপনারা ভালো করে শুনতে পারবেন। আর যদি মিউট না করেন তাহলে সমস্যা দেখা যাবে। আচ্ছা। স্যার শেয়ার দিয়ে, স্ক্রিন শেয়ার দিয়ে আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে। হুম। তাহলে এটা কি করবো তাহলে?
আউটলাইনটা কি দেখাবেন নাকি হচ্ছে যে না আপনি ওখান থেকে এখান দেন, থেকে? ওখান থেকে হ্যাঁ। আচ্ছা, এখান থেকে দিয়ে দেবো না? ওকে, ঠিক আছে। আমরা কি শুরু করব না আর ওয়েট করব? না, শুরু করি ইনশাল্লাহ। ওনাদের সাথে ইন্ট্রোডিউস হইতেছিল, এর মধ্যে আরো যাদের প্রশ্ন থাকবে তারা শেয়ার করবে, সমস্যা নেই। হুম, দেন আপনি আপনার এটা দেন, আমি শুরু করতেছি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার কামাল। আপনারা হয়তো আমার পরিচয়টা পেয়েছেন আগে, তাই না? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? সবাই সবাই ক্লিয়ার? আচ্ছা, আসলে আমাদের এই কোর্সের উদ্দেশ্য এবং ইয়েগুলা আপনাদের সাথে হয়তো আমাদের অ্যাডমিন সব শেয়ার করেছে, আমরা কেন এটা শুরু করছি বা কেন করতে চাচ্ছি, এটার মার্কেট ভ্যালু কী হবে এবং এটা করলে আপনাদের কি ফ্যাসিলিটি হবে, এটা পুরোটা মানে উনি শেয়ার করেছে। এটা নিয়ে আসলে নতুন করে শেয়ার করার কিছু নাই। বেসিক্যালি গত একটা আমাদের ইয়ে হয়েছিল, ডেমো ক্লাস হয়েছিল, সেখানে অনেকে অ্যাটেন্ড করছিলেন, প্রায় 50+। তো তাদের বেশি সাথে ছিল, হ্যাঁ 50+ আরো বেশি ছিল আরও আর কি। বেশি ছিল, হ্যাঁ। তো ওইটার আলোকে প্রায় 100 ছিল স্যার, মানে ওই ইয়ে ছিল তো, অনেকে পরে মানে লিভ নিয়েছিল, এই জন্য আপনি খেয়াল করেন নাই, প্রায় 100 ছিল। 100 ছিল, তো আজকে সেই তুলনায় অনেক কম। এনিওয়ে, আসলে আমরা প্রশ্নোত্তর পর্বটা বেসিক্যালি শেষ করব এন্ড অফ দ্য পার্টে। এখানে আমাদের 15 থেকে 20 মিনিটের একটা সময় থাকবে, বা আধা ঘন্টার একটা সময় থাকবে ম্যাক্সিমাম। এই সময়ের মধ্যে আমরা স্যার প্রশ্ন। স্যার আমাকে একটু সময় দেন, 2-3 মিনিট, আমি একটু রিড করে নেই, একটু বাকি ছিল হুম শেয়ার করা। হুম তা আমাদের কোর্সের হচ্ছে যে আউটলাইনটা আপনাদের সাথে আমি শেয়ার করব, এই যে টোটালি শেয়ার করব, এবং স্যারের বিষয়টা, স্যারের ইটা জাস্ট অ্যাড্রেসিংটা আমি করে নেই। তো স্যার হচ্ছে একজন বুয়েটিয়ান, উনি হচ্ছে যে 97-98 এর ব্যাচ ছিলেন। আর উনি হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন বিষয়ে উনি হচ্ছে যে এক্সপার্ট, এবং হচ্ছে যে বিএনবিসি, এসিআই, আইবিসি, এসটিএম, এই স্ট্যান্ডার্ড বিষয়গুলো হচ্ছে যে, অর্থাৎ কোড বিষয়ে উনি খুবই ভালো একজন এক্সপার্ট আর কি। তারপর হচ্ছে যে আপনার স্ট্রাকচারাল এমইপি, এইচভ্যাক বিষয়ে উনি হচ্ছে এক্সপার্ট। এছাড়া হচ্ছে যে উনি হচ্ছে যে কয়েকটা ফিল্ডের সাথেও জড়িত আর কি। যেমন হচ্ছে যে ইউএসজিবিসির উনি অ্যাসোসিয়েট মেম্বার, তারপরে আপনার হচ্ছে যে লিডের অ্যাসোসিয়েট মেম্বার, যেটা হচ্ছে গ্রিন বিল্ডিং নিয়ে কাজ করে যারা, ঠিক আছে, লিড গ্রিন বিল্ডিং কাউন্সিল আর কি। এরপরে হচ্ছে যে উনি আপনার নর্দার্ন গ্রুপে হচ্ছে ডিজিএম ছিলেন, তারপর হচ্ছে যে কলমল গ্রুপে ছিলেন এজিএম হিসেবে, তারপর হচ্ছে পিএম অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার কনস্ট্রাকশনের ক্লাসিক গ্রুপে উনি ছিলেন আর কি। তো এই এছাড়া আরো ওনার আরো অনেক অ্যাক্টিভিটিস আছে, এগুলো আমরা ওনার হয়তো স্টোরির মধ্যে দিয়ে আমরা শুনতে পারবো, জানতে পারবো। আর কোর্সের আলোচ্য বিষয়টা জাস্ট আমি একটু শেয়ার করে নিচ্ছি, মূল টপিকগুলো। আমাদের মূল টপিকগুলো বললেই হচ্ছে বা শেয়ার করলেই কিছুটা আপনারা মোটামুটি একটা ইমেজ পাবেন, বা একটা কনসেপ্ট পাবেন আপনারা। তারপরে বিস্তারিত আউটলাইন বলতে একটু সময় লাগবে, স্যার ওইটা হয়তো শেয়ার করে দিবে আপনাদের। কমপ্লিট বিল্ডিং কনস্ট্রাকশন প্রসেস, ফাউন্ডেশন থেকে ফিনিশিং পর্যন্ত ফুল ওয়ার্কফ্লো। এরপর হচ্ছে আমরা কোর্সে যেই বিষয়গুলো থাকবে সেই তার মূল টপিকগুলো বলতেছি, হ্যাঁ, বিস্তারিত না। ফাউন্ডেশন সুপারভিশন, সয়েল পাইল ফুটিং, ফাউন্ডেশন মিস্টেক আইডেন্টিটি করা, আরসিসি ওয়ার্ক সুপারভিশন, কলাম বিম স্ল্যাব রিইনফোর্সমেন্ট এন্ড কংক্রিট ওয়ার্ক চেকিং, কনস্ট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল, ম্যাটেরিয়াল চেকিং থেকে ফাইনাল ইন্সপেকশন পর্যন্ত, কনস্ট্রাকশন মিস্টেক ফাইন্ডিং, কমন সাইড এরর কিভাবে ধরবেন এবং প্রিভেন্ট করবেন, সাইট ম্যানেজমেন্ট স্কিল, লেবার ম্যানেজমেন্ট, কন্ট্রাক্টর ডেইলি সাইট অ্যাক্টিভিটিস কন্ট্রোল করা। এরপর হচ্ছে যে কোয়ান্টিটি ক্যালকুলেশন, ম্যাটেরিয়াল কস্ট কন্ট্রোল শেখা, কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং, প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট, সিপিএম পার্ট, এমএস প্রজেক্ট, প্রফেশনাল সাইট ডকুমেন্টেশন, ডেইলি রিপোর্ট, এমবি বুক, বিলিং অ্যান্ড ভেরিয়েশন অর্ডার ম্যানেজমেন্ট। এরপর কনস্ট্রাকশন সেফটি ম্যানেজমেন্ট, পিপিই, হ্যাজার্ড আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাক্সিডেন্ট প্রিভেনশন, বিএনবিসি 2020। কনস্ট্রাকশন আপনার ইনস্টলেশনের ক্ষেত্রে যে বিএনবিসি পার্টটা আছে। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল কোড প্র্যাকটিস, প্রফেশনাল কনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড। দেন হচ্ছে কন্ট্রাক্ট অ্যান্ড টেন্ডারিং নলেজ, পিডব্লিউডি, আরএসটি, এফআইডিআইসি, প্রজেক্ট কন্ট্রাক্ট,
আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ। এরপরে স্টিল স্ট্রাকচার অ্যান্ড স্পেশাল কনস্ট্রাকশন প্র্যাকটিস, ফেব্রিকেশন, কানেকশন, ইরেকশন। এখন এই যে বিষয়গুলো বিস্তারিত টপিক বলতে গেলে এখন আমাদের সময় দিয়ে আপনাদের সাথে থাকতে হবে। যদি আপনারা সাথে থাকেন তাহলে আমরা ডেমোটা ভালোভাবে করতে পারবো ইনশাল্লাহ। তো আর ঠিক আছে স্যার, প্লিজ। আমি শুরু করি তাহলে। জি জি। আপনারা সবাই আমাকে তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, আসলে আমাদের এই ট্রেনিংটার মূল উদ্দেশ্য হলো যে আপনাদেরকে স্কিল কারিগর হিসেবে গড়ে তোলা। আপনারা হয়তো বুঝতে পারছেন, অনেকেই ফ্রেশার আছেন, অনেকে হয়তো বিভিন্ন ফিল্ডে জব করতেছেন, বিভিন্ন ফিল্ডে আছেন, ফিল্ডে থেকে হয়তো গেইন করতে পারতেছেন না, এবং ফিল্ডকে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। এইসব জায়গা থেকে আসলে আপনাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে কাটিয়ে আপনাদের ভবিষ্যতের দিনগুলোকে উঠাই দেওয়াটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এইখানে আসলে আমি আপনাদের একটু ছোট্ট গল্প বলি। ধরেন আমার তো দীর্ঘ প্রায় 22 বছর, 23 বছরের কাছাকাছি ক্যারিয়ার লাইফ। তো আমি এই প্র্যাকটিক্যাল ফিল্ড নিয়ে বেশি কাজ করছি জীবনে। প্র্যাকটিক্যাল ফিল্ড নিয়ে কাজ করছি প্রচুর। এর বাইরেও আমি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। ডিজাইন ডেভেলপমেন্ট, হায়ার এজ বিল্ডিংগুলো বাংলাদেশের, আমরা বাংলাদেশের টোটাল 51 নাম্বারস অফ বুয়েটিয়ান আছি যারা বুয়েটের সাথে এখনও সরাসরি জড়িত, এবং আমাদের প্রফেসর যারা আছেন, আমাদের স্যারেরা যারা আছেন, তারা এখনও আমাদের সাথে জড়িত আছেন। বাংলাদেশে যে কোনো মেগা ইনফ্রাস্ট্রাকচার হলে সেখানে আমাদের একটা ইনভলভমেন্ট থাকে। তো সেই সূত্র ধরে আমি এই অনেক দিন থেকে ভাবতেছিলাম যে আসলে আমার যে নলেজিংটা এটা সবার সাথে শেয়ার করা উচিত এবং সবার জানা উচিত। আসলে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যে অনেক বাধার সম্মুখীন হয়েছি, তো অনেককেই দেখেছি। অনেকেই দেখা যাচ্ছে যে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে বা অনেক জায়গার থেকে অনেক কিছু শিখে আসছে, জেনে আসছে, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে তারা অনেক দুর্বল থাকে, তাদের স্কিলনেসটা অনেক কম থাকে। আমার একটা প্রজেক্টের আমি কথা বলি, আমি রিসেন্ট একটা প্রজেক্টে আমি ভিজিটে গেলাম, যেদিকে ঢালাই হচ্ছে। তো আমার প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছে, উনি রুয়েট থেকে পাশ করা, একজন সাইড ইঞ্জিনিয়ার দেওয়া আছে, উনি স্টামফোর্ড থেকে পাশ করা। তো দুইজনই গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। ঢালাই হচ্ছে, আমি যে দেখলাম যে সিমেন্ট মেয়াদ উত্তীর্ণ। সিমেন্ট হচ্ছে উৎপাদন ডেট 1 এপ্রিল 2026, ঢালাই হচ্ছে 14 জুলাই 2026। তো এই যে লং টাইমটা, মানে এই যে একটা বোঝার ভুল, এটা আমরা কিভাবে বুঝবো যে আসলে মানে এই সিমেন্টটা মেয়াদ উত্তীর্ণ? এটা তো স্টোরিং সিস্টেম একটা ডেফিনেটলি থাকে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে থেকে তো বোঝার একটা অপশন আছে, তাই না? আমরা তো সবাই জানি, বুঝি, শিখছি, আমরা বইতে পড়ছি অনেক কিছুই, বইতে অনেক কিছু দেখছি। আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কীভাবে সিমেন্টগুলো দেখতে হয় সেগুলো আমরা দেখছি, কীভাবে টেস্ট করতে হয় সেগুলো আমরা দেখছি, কিন্তু আসলে কোন উপায়ে, কোন অপশনে আমাদের টেস্ট করতে হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো এই ধরনের প্রবলেমগুলা আমি অহরহই ফেস করতেছি। আমি এখন একটা কোম্পানির পিডি হিসেবে আছি। আমি ডেফিনেটলি চাইলে গভর্নমেন্ট জবে ঢুকতে পারতাম। আমি কোনো গভর্নমেন্ট জব আসলে পছন্দ করিও না, আমি ঢুকিও নেই। আরেকটা বিষয় হলো যে আমাদের আমি প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে প্রাইভেট সেক্টরগুলোতে হয় কি, প্রাইভেট সেক্টরে জব করলে কাজ শেখা যায়, কাজ বোঝা যায়, কাজকে অনুধাবন করা যায় এবং এটাকে মানে ভালো একটা নলেজ গ্যাদার করা যায়। বাট আপনি যখন কোনো গভর্নমেন্ট জবে ঢুকবেন, গভর্নমেন্ট জবে আসলে দেখবেন যে এত কাজ শেখার মতো কিছু নাই, আসলেন গেলেন শেষ। এইটা হচ্ছে একটা ফ্যাক্টর। আবার অনেকে গভর্নমেন্ট জবে অনেকে ভালো কিছু করতেছে, এটাও ভালো দিক। তো আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি অনেক সময় অনেক রকম বাধার সম্মুখীন হয়েছি। যেমন ধরেন আমার একটা একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে আমি দায়িত্ব দিলাম যে তুমি এটা দেখো। ওনার এক্সপিরিয়েন্স ধরেন আমার চাইতে বেশি, 26 ইয়ার্স মোর। তা আমি তাকে দায়িত্ব দিলাম যে তুমি এই পাইলের
একটা ফাইল হচ্ছে, এটা হচ্ছে প্রিকাস্ট ফাইল। এই প্রিকাস্ট ফাইলের ডিটেলসটা তুমি দেখবা, কনস্ট্রাকশন সুপারভিশন থেকে শুরু করে এভরিথিং তুমি দেখবা। তো ডেফিনেটলি আমরা যখন একটা প্রজেক্টের হেড হিসেবেই থাকি তখন তাদের উপরে একটা আমাদের থাকে, ইনস্ট্রাকশন থাকে। ইনস্ট্রাকশন দেওয়ার পরে সে দেখতেছে, 10 দিন পরে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে এই ফাইলটা আমরা যে ফাইলটা করতেছি তার লেন কত, ডায়া কত, এটার রেশিও কী, এবং এইটার হচ্ছে কি বলে ওই কীভাবে হচ্ছে, পাঞ্চিংটা কীভাবে হচ্ছে, সে এই জিনিসগুলোর কোনোটাই আমাকে সঠিক অ্যান্সার দিতে পারলো না। একটা মানুষ 26 বছর একটা সেক্টরে জব করতেছে, তার প্রজেক্ট ইঞ্জিনিয়ার থেকে সে এখনও প্রজেক্ট ম্যানেজার হতে পারে নাই। তো আমার খুব আফসোস লাগলো জিনিসটা। আসলে আমরা তো সবই শিখে আসছি, তাই না? আর এগুলো তো আমাদের চোখের সামনে জিনিস, প্র্যাকটিক্যাল ফিল্ডের জিনিস। আমি দেখতেছি যে আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা হচ্ছে, তাহলে সেইখানে আমার গাফিলতিটা কেন থাকবে? তো আসলে এই জিনিসগুলোকেই বেসিক্যালি আপনাদের সামনে উঠাই ধরার জন্য এবং আপনাদেরকে ভালোভাবে শেখানো বোঝানোর জন্য আমাদের এই ইয়েটাকে নিয়ে আসা। এবং আমরা চেষ্টা করব যে আপনারা আমার সাথে যেহেতু আসছেন, আমার কাছ থেকে কাজ শিখে যেতে যান, এটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আপনারা যদি আমাকে হেল্প করেন, ডেফিনেটলি আমার কাছ থেকে কাজ শিখে এখনও পর্যন্ত বাংলাদেশে মিনিমাম 200-500-600 ছেলে কাজ করতেছে। এবং যারা আমার কাছ থেকে কাজ শিখে বেড়েছে তারা কেউ ছোটোখাটো লেভেলে বসে নেই, কেউ আমার চেয়ে বড় বড় পোস্টে চলে গেছে। আমি এখন একটা কোম্পানিতে পিডি হিসেবে আছি, দেখা যাচ্ছে অনেকে সিও হয়ে গেছে, অনেক রিয়েল এস্টেটের চিফ অপারেটিং অফিসার হয়ে গেছে, অনেকে চিফ এক্সিকিউটিভ অফিসার হয়ে গেছে। তো এই জিনিসগুলা আমি যে এত কিছু করতেছি, এটাকে জাস্ট মার্কেটে তুলে ধরার জন্যই বেসিক্যালি আমার এখানে আসা। আর এটা তো আসলে ফ্রি অফ কস্টে করা যায়, কিন্তু ফ্রি অফ কস্টে করলে হয় কি, মানুষের চাহিদাটা কমে যায়, শেখার আগ্রহটা কম থাকে, যার কারণে আমরা ন্যূনতম একটা কস্ট নিয়ে এই প্রোগ্রামটা চালু করেছি। তো আমরা এই যে গল্পগুলো বললাম, এই কথাগুলো বললাম, এটা তো আসলে আমাদের নিজেদের ব্যর্থতা। এবং আপনারা সবাই বুঝতেছেন হয়তো যে প্র্যাকটিক্যাল ফিল্ডটা আসলে এত সহজ জিনিস না। প্র্যাকটিক্যাল ফিল্ড খুব জটিল জিনিস, কারণ আপনার আপনার যে এক্সপিরিয়েন্সটা, আপনি কী এক্সপিরিয়েন্স তৈরি করলেন, এটা ডিপেন্ড করে হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজের উপরে। আপনাকে নতুন অনেক ধরনের প্রজেক্ট দেওয়া হবে। আপনারা যারা নতুন এসেছেন, নতুন পাস করেছেন, তারা হয়তো প্রথমে যে জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাইড ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবেন। আপনাদের সাইড ইঞ্জিনিয়ার হিসেবে কী ধরনের থাকবে, কী বলে ওকে, কী ধরনের জব করতে হবে এবং কী ধরনের ফ্যাসিলিটিগুলো আপনাকে দেখতে হবে, মেনটেন করতে হবে, প্লাস কী ধরনের আপনার কী বলে অ্যাক্টিভিটিগুলো থাকবে, সেই জিনিসগুলো আসলে আপনাদের জানাটা খুব দরকার। আমাদের দেশের ছেলেরা যারা ডিপ্লোমা বা বিএসসি পাস করে প্রথম অবস্থায়, তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে অনেক কিছু জানে না, অনেক কিছু জানে না, এবং অনেকেই শেখার জন্য দেখা যাচ্ছে 6 মাস, 1 বছর, 2 বছর পার করে দেয়, যে তারা শিখবে, শেখার আগ্রহ আছে, বাট শিখতে পারতেছে না, শেখানোর কেউ নাই। আমাদের দেশে একটা কালচার খুব ভালোভাবে আছে, আপনারা যারা জব করতেছেন তারা ভালো জানেন, না যারা ফ্রেশার আছেন তারা শুনে রাখেন এটা, যে আপনি যদি ধরেন আপনি একজন বসের আন্ডারে পড়লেন, যদি আপনার বস প্রপারলি ভালো না হয় তাহলে সে আপনাকে কিছু শেখাবে না। আমি আমার ক্ষেত্রেই বলি, আমি যখন পাশ করে বেরোলাম, আমি একটা প্রাইভেট প্রজেক্টে জব করতে ঢুকছি। তো আমার তো আসলে কোনো বস ছিলেন না, আমার যে মালিক ছিলেন উনি ওইরকম টেকনিক্যাল পার্সন আর নন টেকনিক্যাল পার্সন। আমাকে কাজ শিখতে হবে। আমি কিভাবে কাজ শিখবো? ওরা যা ইঞ্জিনিয়ার মিস্ত্রিরা যা করতেছে এটা আমাকে দেখতেছি, আমি দেখে আমি শিখতেছি। আমি খাতা মেনটেন করি, আমি স্টোরিং দেখি, আমি সুপারভিশন করতেছি, আমি ম্যাটেরিয়ালস কোয়ান্টিটি কোয়ালিটি দেখতেছি, ম্যাটেরিয়ালস রিসিভ করতেছি, এভরিথিং আমি করতেছি। একজন সাইড ইঞ্জিনিয়ার হিসেবে যে রেসপন্সিবিলিটিগুলো আমাদের থাকে, তো ওইখানে একজন ফোরম্যান ছিল মিস্টার জলিল, আমার নামটা আজও মনে আছে, কারণ উনি আমাকে অনেক সাপোর্ট করেছে, তো ওই জন্য নামটা মনে আছে। আমার মনে হয় কেউ রিসেন্ট জয়েন করতেছেন, যারা জয়েন করতেছেন থ্যাংক ইউ। তো ওই জলিলকে আমি বললাম যে জলিল ভাই, আমাকে তো কাজ শিখাইতে হবে। তো উনি আমাকে জাস্ট একটা অ্যান্সার করলো, স্যার আপনারা তো লেখাপড়া করে আসছেন, আপনাদের কাজ শেখা লাগবে কেন? আপনারাই তো আমাদের শিখাবেন।
তো এই জায়গাটা, এই যে ব্যর্থতাটা, আমি তাকে বললাম, সে আমাকে বললো, স্যার আপনি তো কাজ শিখে আসছেন, আপনার তো লেখাপড়া করে আসছেন, আপনি বড় বিশ্বের সেরা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি এশিয়া মহাদেশের সেরা একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনাকে কেন আমি কাজ শেখাবো, আপনি তো আমাকে শেখাবেন। তো এই জায়গাগুলা যাতে আমরা না ঠেকি আর কি, আমাদের যেন কোনো জলিলকে যে বলতে না হয় যে জলিল আমাকে কাজ শেখাও। তো আসলে কাজ তো শেখার কোনো শেষ নাই। দেখেন আমি যখন ঢাকা শহরে আসি 96-7 দিকে, তখন ঢাকা শহরে কিছুই ছিল না। তো আমি থাকতাম হচ্ছে সেনপাড়া মিরপুর 10-এ, আর আমার অফিস ছিল ধানমন্ডি। তো আমি এখান থেকে যাতায়াত করতাম। তো এখন ঢাকা শহরে অনেক কিছু হয়েছে। তখন ঢাকা শহরে একটা রোলে কাজ চলতো, এখন ঢাকা শহরে আর একটা রোলে কাজ চলে। দিন যত যাচ্ছে তত কনস্ট্রাকশন সেক্টরটা আধুনিক হচ্ছে। একটা সময় মানুষ ফেয়ার ফেস চিনত না, একটা সময় মানুষ আরএমসি চিনত না। আরএমসি মিনস হচ্ছে রেডিমিক্স কংক্রিট, যেটা আরএমসি বুঝতো না। আমরা ম্যানুয়াল কাস্টিং করে করে বিল্ডিং বানাইছি। ম্যানুয়াল কাস্টিংয়ের প্রচলনটা খুব বেশি ছিল আমাদের দেশে একটা সময়। এখন বাংলাদেশের সহজ পদ্ধতি হিসেবে আরএমসিকে আনা হয়েছে, যেটা রেডিমিক্স কংক্রিট বলা হয়। এবং একটা সময় আমাদের মধ্যে একটা বাজে ধারণা ছিল আরএমসি নিয়ে। আরএমসি যখন বাংলাদেশে প্রথম গ্রো করে, এটা হচ্ছে আপনার এবিসি এবং আর একটা কোম্পানি, ওই যে বসুন্ধরা গ্রুপ, এরা যখন প্রথম গ্রি অফ করে বাংলাদেশে, তখন আমি দেখলাম আমাদের একটা ব্যাড ধারণা ছিল যে আসলে আরএমসি দিয়ে ভালো স্ট্রেন্থ গেইন করা যায় না। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের এখন এই স্টেজে এসে আমরা দেখতেছি যে না, আসলে আরএমসি বেটার একটা কনস্ট্রাকশন কংক্রিট। তো এই যে ব্যর্থতাটা আমাদের ওই সময় যে আমরা জানতে পারি নাই বা শিখতে পারি না, আরএমসির সম্পর্কে আমাদের কোনো ধারণা দেওয়া হয় নাই বা আমরা ধারণা পাই নাই, এই জিনিসগুলোকে বেসিক্যালি নলেজে নেওয়াটাই হচ্ছে আমাদের মেইন একটা এম। তো আপনারা আমার সাথে থাকলে এই বিষয়গুলো আপনারা শিখতে পারবেন। এবং আধুনিক কনস্ট্রাকশন নিয়ে অনেক কিছু জানার আছে আমাদের। আমরা অনেকেই জানি না আসলে আধুনিক কনস্ট্রাকশন কী। এবং এখন দেখেন বাংলাদেশে, একসময় আমি দেখতাম যে বাংলাদেশে চায়না, স্পেন, ইতালি, এই ধরনের দুবাই এবং বিভিন্ন যারা ধরেন হিউজ টাকা পয়সার মালিক, যারা কোটিপতি, যাদের হিউজ অ্যামাউন্ট আছে, তারা কী করতো, তারা কিন্তু এই ফিটিংস এবং ইয়েগুলা বাইরের থেকে নিয়ে এসে তারা এখানে বাংলাদেশে এটা ইউজ করতো। এখন কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলাই বাংলাদেশে তৈরি হচ্ছে এবং বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ড এই জিনিসগুলোকে খুব ভালোভাবে নিয়ে আসতেছে। একসময় আরেকে সিরামিক বাংলাদেশের সবচেয়ে ভালো বিজনেস করে গেছে এবং তারা 16 এর উপরে টাইলস তারা করতে পারতেন না। 16 মানে 400 মিলিমিটার ইন্টু 400 মিলিমিটার, এই টাইলসটাই তাদের ছিল বেটার টাইলস। এখন কিন্তু এটা প্রায় 48 ইঞ্চি পর্যন্ত হয়ে গেছে। আপনারা হয়তো অনেকেই দেখেন, অনেক জায়গায় অনেক অফিসে যান বা যারা এখানে অভিজ্ঞ আছেন, তারা হয়তো এটা দেখতেছেন যে এটা কিন্তু অ্যাটলিস্ট এভাবে তৈরি হচ্ছে এবং আমরা এটা ইউজ করতেছি, অলমোস্ট আমরা এটা ইউজ করতেছি। একসময় এই 24 টাইলস আমরা চায়না থেকে কিনে আনতাম। আমরা 24 টাইলস চায়না থেকে কিনে এনে কাজ করেছি। স্পেন থেকে 12-24 টাইলসগুলো স্পেন থেকে আসতো। তো এই জিনিসগুলো কিন্তু এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। তো তারপরে হচ্ছে কি, দেখেন আমাদের দেশে একসময় শুধু ওপিসি সিমেন্ট ছিল। আমরা ভালো করে জানতাম যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আমাদের দেশে ইউজ হতো। আজ থেকে 10 বছর আগের কথা বলতেছি। ওপিসি দিয়ে আমাদের কাজ হতো, অ্যাভেলেবল কাজ হতো। এখন কিন্তু সিমেন্টের ক্যাটাগরি 3টা। এখন পিসিসি, ওপিসি, পিসিসি সিম 1, সিম 2, ওপিসির আবার সেম 1, সেম 2। এই জিনিসগুলো আসলে আমাদের ধারণা থাকতে হবে, এটা আমাদের জানতে হবে। আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে আসলে আমি একটা গল্প আপনাদের বলেছি যে আমার একটা প্রজেক্টে ঢালাই হচ্ছে, কলাম ঢালাই, মেইন স্ট্রাকচার ঢালাই হচ্ছে, সেখানে আমার সিমেন্ট ইউজ হচ্ছে এক্সপায়ার ডেট ওভার। তো আসলে এক্সপায়ার ডেট ওভার হয়ে গেলে কি হয় আর এক্সপায়ার ডেটের মধ্যে ঢালাই করলে কি হয়, এই দুটো জিনিস তো আমরা কেউ জানি না। তো সেইখানে আমার কিন্তু একজন রুয়েটের ইঞ্জিনিয়ার আছে, তার এক্সপিরিয়েন্স মোর দেন, মুরব্বী হয়ে গেছে, আমি যতটুকু বুঝবো যে আমার চাইতে তো বেশি হবে। এবং একজন আমার স্ট্যামফোর্ডের ইঞ্জিনিয়ার, স্ট্যামফোর্ড থেকে বের হয়েছে 4 বছর হলো, সে একটা প্রজেক্ট কাজ করে আর 4টা প্রজেক্টে সে কাজ করতেছে। আমার একটা ছোটো প্রজেক্ট, এটা বড় না, প্রজেক্টে কাজ করতেছে। তো
তো আমি আশ্চর্য হলাম যে আমার একজন রুয়েটের ইঞ্জিনিয়ার, সে বুঝতে পারলো না যে আসলে এই সিমেন্টটার ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, এবং এই সিমেন্ট আমি ঢালাই ইউজ করতেছি, যেটা আমার একটা বিল্ডিংয়ের মেইন স্ট্রাকচার। একটা বিল্ডিংয়ের কলাম, কলাম হচ্ছে একটা বিল্ডিংয়ের জান, প্রাণ। আমার যদি পা ঠিক না থাকে তাহলে তো আমি বডি নিয়ে চলতে পারবো না। কলাম যদি ঠিক না থাকে বিল্ডিং ভেঙে পড়ে যাবে, ক্লস করবে। এখন ধরেন আমার সিমেন্টটার মেয়াদ 3 মাস ওভার হয়ে গেছে। একটা সিমেন্ট বেসিক্যালি ইউজ করার ম্যাক্সিমাম স্ট্রেন্থ পেতে হলে ইউজ করার জন্য টাইম হচ্ছে 30 ডেজ, 30 থেকে 45 ডেজ। এর মধ্যে আমাদেরকে ক্লোজ করতে হবে, সিমেন্টটা শেষ করতে হবে। এরপরে হচ্ছে 90 দিন পর্যন্ত একটা ভিজিবল টাইম থাকে। এটা 90 দিন পর্যন্ত ব্যবহার করলে আমরা হয়তো কী হবে, আমরা 7 দিনে বা 14 দিনে যে রেজাল্টটা পাচ্ছিলাম সেটা পাবো না, 28 দিনে যে একটা ভালো রেজাল্ট পেতে পারি। 100% পারবো এরকম না, 28 দিনে যে একটা রেজাল্ট আমরা পেতে পারি। যেমন ধরেন আমার এখন 4000 PSI একটা কাস্টিং হবে। আমি সিমেন্টটা যদি আমি কারেন্ট যে সিমেন্ট আছে, আমার আজকে যে সিমেন্ট আসছে, এটা যদি আমি ইউজ করতে পারি তাহলে 4000 PSI আমার 7 দিনে গেইন হবে বা 14 দিনে গেইন হবে। কিন্তু এই জিনিসটা ধরেন যদি আমি 3 মাস পরে যাই, 90 দিনে যে ইউজ করি, তাহলে কি হবে, সেটার স্ট্রেন্থটা আমি ওই 28 দিন পরে যে 4000 পাবো বা পেতে পারি, এরকম একটা সম্ভাবনা থাকে। এখন আরও কতগুলো বিষয় আছে, যে ধরেন 90 দিনের পরে যে তাহলে আমি এই সিমেন্ট ইউজ করতে পারবো না। হ্যাঁ পারবো, অবশ্যই পারবো, কেন পারবো না, বাট সেটা মেইন স্ট্রাকচারে না। আমরা যেগুলো হচ্ছে সুপার স্ট্রাকচার তো আপনারা অনেকেই বোঝেন মনে হয়, আবার অনেকে হয়তো বোঝেন না। কেউ যদি বোঝেন তাহলে আমাকে বলেন যে সুপার স্ট্রাকচার কী আসলে, কেউ বোঝেন সুপার স্ট্রাকচার? এনিওয়ান? যে সুপার স্ট্রাকচার হচ্ছে পিএল থেকে র্যাপিড ওয়াল পর্যন্ত যেগুলো কাজ হয়, যেগুলো স্ট্রাকচারের কাজ হয় সেগুলো হচ্ছে সুপার স্ট্রাকচার। আর পিএল থেকে একদম নিচের যেগুলো পাইলিং যে কাজগুলো হয় এগুলো হচ্ছে সাব স্ট্রাকচার। না এটা হলো না, আপনার এটা আরেকটু ক্লিয়ার করে বলি আপনাকে। সুপার স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেইন স্ট্রাকচারের বাইরে যে কাজগুলো হয়। আমার কথাটা বুঝতে পারছেন? মেইন স্ট্রাকচারটা কি? মেইন স্ট্রাকচার, একটা বিল্ডিংয়ের মেইন স্ট্রাকচার মিনস হচ্ছে ফাউন্ডেশন, কলাম, বিম, স্ল্যাব, এগুলো হচ্ছে মেইন স্ট্রাকচার। এগুলোকে আমরা বলি হচ্ছে আমাদের অ্যাজ পার লতে আমরা বলি এটা হচ্ছে মেইন স্ট্রাকচার। আর সুপার স্ট্রাকচার হলো যেগুলো ব্রিক ওয়ার্ক, প্লাস্টার, টাইলস, তারপরে ব্রিক ওয়ার্ক, প্লাস্টার, টাইলস, গ্রিল, এগুলো হচ্ছে সুপার স্ট্রাকচার। টাইলস তো ফিনিশিংয়ের পার্টে চলে গেল, তো সুপার স্ট্রাকচারে এগুলো আপনারা আমরা তো স্যার এভাবে বইয়ে পড়তেছি। না বইয়ে পড়তেছেন ঠিক আছে, বাট আপনি প্র্যাকটিক্যাল ফিল্ড সিমেন্ট প্রোডাকশনের পরে স্যার যদি মানে বেশি দিন হয়ে যায়, মানে সিমেন্টের গুণমানকে আস্তে আস্তে হারাতে থাকে। হ্যাঁ আপনি যদি এখানে এই জিনিসটাই আমি আসতেছি আপনাদেরকে। ধরেন 90 দিন পার হয়ে গেল, 90 দিন পরে 90 দিন থেকে 120 দিন পর্যন্ত 30% স্ট্রেন্থ লেস করবে। আমার কথা আপনারা ক্লিয়ার হয়েছেন? যে 90 দিন থেকে 120 দিন পর্যন্ত 30% স্ট্রেন্থ সিমেন্টের গেইন করবে। তো একটা সিমেন্টের 30% স্ট্রেন্থ গেইন করা মানে কি, তার ধরেন আপনি কোনো স্ট্রাকচারই তাকে ইউজ করার মতো সক্ষমতা রাখবেন না, মানে সে হারাবে। এরপরে কি হবে, 120 দিন থেকে 140 দিন পর্যন্ত এটা 60% স্ট্রেন্থ ফিল করবে। তো 140 দিনের পরে যে ওই সিমেন্ট আপনি ইউজ করতে পারবেন না, ওইটা শেষ। 140 দিনের পরে আপনার এই সিমেন্টটা 100% স্ট্রেন্থ গেইন ফিল করবে। তো আমাদের দেশে যে সাইট ইঞ্জিনিয়াররা, আমরা যারা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে জব করব, তারা যে ভুলটা প্রথমে করি সেটা হচ্ছে যে একটা স্ট্রাকচারে আমরা যে সিমেন্টের যে মেয়াদ উত্তীর্ণ কাল, এটা আমরা কেউ ফলো করি না। মানে এটা হচ্ছে আপ অ্যান্ড গড, এটা বিশ্বাসযোগ্য কথা। আমি নিজেও এটা আগে বুঝতাম না, আসলে সিমেন্টের যে একটা মেয়াদ উত্তীর্ণ কাল থাকে আমি নিজেও জানতাম না। আমি ফিল্ডে এসে দেখতে দেখতে শিখেছি। তো এখন আপনারা এটা আস্তে আস্তে শিখবেন, আমার কাছ থেকে শিখবেন। শিখলে দেখবেন যে প্র্যাকটিক্যাল ফিল্ড আপনারা কোথাও বাদ দিচ্ছেন। আসলে আমি
বা এখানে বুঝবো কীভাবে যে আমার এই সিমেন্টটার ইয়ে চলে গেছে, মেয়াদ চলে গেছে? কোনো কোনো সিমেন্টের ব্যাগের গায়ে ডেটটা লেখা থাকে, এখন সব সিমেন্টই ব্যাগের গায়ে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারেশন ডেটটা লেখা থাকে। এটা দেখে একটা বোঝার উপায় আছে, এটা হচ্ছে আপনি যখন সিমেন্টের বডির কাছে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। বাট আপনি মনে করতেছেন যে ঢালাই চলতেছে, আপনি দূরে থেকে দেখে দূরে থেকে দেখলেও কতগুলা জিনিস দেখলে বোঝার উপায় আছে যে আসলে সিমেন্টের মেয়াদটা উত্তীর্ণ হয়েছে কি না, আপনার সন্দেহ জাগতে পারে। আপনি তখন সিমেন্ট বডির কাছে যাবেন, দেখবেন যে আসলে সিমেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না। এই প্র্যাকটিসটা, এটা আপনি কীভাবে শিখবেন, কীভাবে দেখবেন, কীভাবে বুঝবেন, এই জিনিসগুলোই বেসিক্যালি আসলে আমাদের এখানে আমরা এই জিনিসটা শেখানোর জন্যে আমাদের এই কোর্সটা। আমি আজকে আপনাদের একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে অ্যাডমিন একটু বড় করেন এই ইয়েটাকে, একটু স্ক্রিনটাকে বড় করেন। অ্যাডমিন আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রাইট। দেখেন, আমরা আজকে আপনাদেরকে একটা টপিকস নিয়ে এখানে আলোচনা, আমি গত দিন এখানে আমার সাথে কেউ ছিলেন কিনা আমি জানি না, কেউ কি ছিলেন গতদিন? জি স্যার, আমি ছিলাম স্যার। জি স্যার, আমিও ছিলাম। আপনারা দুজনে ছিলেন। গতদিন কিন্তু আমি একটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। তো ওই টপিকস নিয়ে আজকে আর আলোচনা আমরা করব না, আমরা আজকে একটা ইন্ডিভিজুয়াল টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কনস্ট্রাকশন ল অ্যান্ড কোড প্রফেশনাল প্র্যাকটিস। আসলে কনস্ট্রাকশন লটা কি, একটু বড় অ্যাডমিন এটাকে উপরে ওঠান, বেশি উপরে চলে গেল, আপনি আরেকটু নিচে নামান। হ্যাঁ, রাইট, একটু বড় করেন এবার। হ্যাঁ, আমাদের দেশে অনেক ধরনের কনস্ট্রাকশন ল আছে। কনস্ট্রাকশন ল মানে কি? কনস্ট্রাকশন আইন। কনস্ট্রাকশন আইনটা কি? আসলে আমরা কনস্ট্রাকশন আইন তো বইতে পড়ি নাই কোনোদিন। পড়ছে কি কেউ? পড়ি নাই। না স্যার। হ্যাঁ, তো আসলে আমাদের কিন্তু এই কনস্ট্রাকশন আইনগুলো জানতে হবে, কনস্ট্রাকশন লগুলো বুঝতে হবে, কনস্ট্রাকশন সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা তৈরি করতে হবে। এখানে এমন কেউ আছেন যারা ইন্ডাস্ট্রিতে জব করেন? আছেন কেউ যারা ইন্ডাস্ট্রি লেভেলে জব করেন? নাই মনে হয়, তাই না? নাই। এখন যেখানেই জব করেন আপনি, বাংলাদেশে যেখানে জব করেন, ইন্ডাস্ট্রি করেন আর হচ্ছে রিয়েল এস্টেটে করেন, রোডস অ্যান্ড হাইওয়েতে করেন, যেখানেই করেন না কেন, আপনাকে এখন কোড জানতে হবে। আপনি কোড না জানলে আপনি দুর্বল। স্যার, একটা প্রশ্ন করতে পারি কি? না, প্রশ্ন উত্তরটা আসলে লাস্টে, আপনাদেরকে আমি আগেই বলেছি। আপনারা প্রশ্ন জমায় স্যার, রাখেন। একটা প্রশ্ন করতে পারি? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্রশ্নটা জমায় রাখবেন, যার যার প্রশ্ন থাকবে খাতায় নোট করে রাখবেন, আমি লাস্টে আপনাদেরকে এই সুযোগটা দিব। তো আমাদের আসলে কনস্ট্রাকশন কোড যদি না জানি, কনস্ট্রাকশন অ্যাক্ট যদি আমরা না জানি, তাহলে আমরা কনস্ট্রাকশন সম্পর্কে কিছু শিখতে পারলাম না। এখন ধরেন আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলি যে হোয়াট ইজ দ্য ল অফ কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন লটা কি? কনস্ট্রাকশনের রোল কি? কনস্ট্রাকশন ল কি? কনস্ট্রাকশন ল হচ্ছে, যদি আমরা খুব সংক্ষেপে বলি, যে একটা কনস্ট্রাকশন শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিল্ডিংকে ইমপ্লিমেন্টেশন করতে, একটা স্ট্রাকচারকে ইমপ্লিমেন্টেশন করতে যে ক্রাইটেরিয়াগুলো লাগে, সেই ক্রাইটেরিয়াগুলোর একটা পার্ট, এটা হচ্ছে কনস্ট্রাকশন ল। এটা হচ্ছে সংক্ষেপে, এটার ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে একটা ল নিয়ে কথা বলি। যেমন ধরেন আমাদের বাংলাদেশে একটা কনস্ট্রাকশন আইন আছে। আপনারা এটা জানেন যে কনস্ট্রাকশন আইন বাংলাদেশে আছে? একজন বলেন যদি কেউ জেনে থাকে। জি স্যার, জানি। আপনি জানেন? 1952 সালে এটা প্রণীত হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এটা হচ্ছে একটা কোড, বিএনবিসি। আর একটা হচ্ছে কনস্ট্রাকশন অ্যাক্ট। এটা কি জানেন কেউ? কনস্ট্রাকশন অ্যাক্ট একজন মানে বললেন যে 1952-তে হয়েছে,
কে জানি জি, বললেন স্যার। কথাটা? আবরার স্যার, আমি আহমেদ, বলছি, রিশাদ আবরার রায়হান। আহমেদ না রিশাদ রায়হান, কোনটা? স্যার, রিশাদ, রিশাদ রায়হান। হ্যাঁ রিশাদ রায়হান। জি জি। কনস্ট্রাকশন লটা কিন্তু 1952 সালে আসছে বাংলাদেশে, বাট আমরা কিন্তু কেউ জানি না, আমরা কেউ এটা জানি না। বিএনবিসি বাংলাদেশে আসছে কত সালে কেউ জানেন? বিএনবিসি কত সালে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে জানেন? জানেন না। এই বিএনবিসি ফার্স্ট প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে 1993 সালে। এরপরে আপডেট ভার্সন আসছে 2006 সালে, নেক্সট ভার্সন আসছে 2021-এর জানুয়ারি ফেব্রুয়ারি তে বের হয়েছে আর কি, বইটা পাবলিকেশন হয়েছে বাংলাদেশে 2020-এর 1 ফেব্রুয়ারি, 2021-এর, বাট এটা 2020-এর বিএনবিসি। এই কোডগুলা আমরা কিন্তু কেউ জানি না, আমরা কিন্তু অনেকেই জানতাম না যে বাংলাদেশে বিএনবিসি নামে একটা কোড আছে, বই আছে। আমরা যারা বুয়েটেন তারা জানতাম, কিন্তু যারা বুয়েটের বাইরে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন, যেমন যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন, তারা কিন্তু অনেকেই জানতেন না যে একটা বিএনবিসি নামে একটা কোড আছে। কারণ আমরা কেন জানি জানেন? আমরা যখন আমাদের এই বুয়েট এতটা অত্যাধুনিক যে আমরা দেখে আসছি যে সেখানে ওই সময় এই ট্যাবসের অ্যানালাইসিস করা হতো। 2004 বা 2000-এর আগেও ইট্যাবসের অ্যানালাইসিস করা হতো। তো ইট্যাবস অ্যানালাইসিস যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছেন তারা হয়তো ইট্যাবস সম্পর্কে জানবেন, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন তারা এখন অনেকে জানে ইট্যাবসটা আসলে কি। তো ইট্যাবসটা আসলে সৃষ্টি হয়েছে কত সালে, আমাদের দেশে আমরা কত সালে পেয়েছি ইট্যাবস, এবং এটার সৃষ্টি কোথা থেকে, এবং সৃষ্টি হয়েছে কত সালে, কারা সৃষ্টি করছে, এবং আমরা এত আগে পেলাম না আমরা পরে পেলাম, এটা কিন্তু একটা ফ্যাক্ট। তো ওই সময় আমরা যখন ডিজাইন করতাম তখন বিএনবিসির কিছু জিনিস আমাদেরকে কি ওভারকাম করতে হতো। আমরা তখন সফটওয়্যারে ডিজাইন করি, হ্যান্ড ক্যালকুলেশন করি। এখন তো আমার মনে হয় না যে সফটওয়্যারে হ্যান্ড ক্যালকুলেশন করানো খুব একটা বেশি হয় কি? প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে হ্যান্ড ক্যালকুলেশন করায়? আমি বুয়েটে ক্লাস নিয়েছি বেশ দীর্ঘদিন, প্রায় না স্যার। 2 বছর আমি ক্লাস নিয়েছি বুয়েটে, তখন কিন্তু আমি দেখছি যে না, হ্যান্ড ক্যালকুলেশন আর হয় না, এখন সফটওয়্যারে সব হয়। আর আমরা কি শিখেছি? আমরা সফটওয়্যার শিখেছি, এটার পাশাপাশি আমরা শিখেছি, হ্যান্ড ক্যালকুলেশনও শিখেছি। তো সফটওয়্যার আর হ্যান্ড ক্যালকুলেশনের মধ্যে পার্থক্যটা কি জানেন? সফটওয়্যারে আপনি যখন একটা কাজ করবেন, সফটওয়্যার আপনাকে ভুল ডাটা দিতে পারে। আমরা একটা সফটওয়্যার মডেল করার পরে আমরা কি করি? এটাকে আবার হ্যান্ড ক্যালকুলেশন করি। আমরা যারা অভিজ্ঞ লোক, যারা বুঝি, তারা হ্যান্ড ক্যালকুলেশন করে আমরা ওই সফটওয়্যারের সাথে এটাকে মিলাই। আমরা দেখি যে এখানে কিছু কিছু জায়গায় গ্যাপ থাকে সফটওয়্যারের, এই জন্য হ্যান্ড ক্যালকুলেশনটা জানা খুব জরুরি। এটার একটা চাইলে আমরা একটা কোর্স নেক্সট টাইম আমরা হয়তো নেক্সট কোনো ইয়েতে আমরা একটা কোর্স চালু করতে পারবো। যাই হোক, তো কনস্ট্রাকশন অ্যাক্টটা আমাদের জানতে হবে। কনস্ট্রাকশন অ্যাক্ট হচ্ছে 1952-তে যেটা আসছে, সেইটাতে আপনারা ভালো করে দেখবেন যে জেনারেল রিকোয়ারমেন্ট একটা অপশন আছে। জেনারেল রিকোয়ারমেন্ট আসলে কি, যেটা বিএনবিসিতে এখন আসছে, জেনারেল রিকোয়ারমেন্ট 2020-এ। আপনারা বিএনবিসি দেখলে বুঝবেন। আপনারা যদি একটু কষ্ট করে অনলাইনে গুগলে সার্চ দেন বিএনবিসি 2020, দেখবেন যে আপনাদের পিডিএফ কপি আপনারা পেয়ে যাবেন। ওখানে দেখবেন যে জেনারেল ইনফরমেশন নামে একটা পার্ট 1, সম্ভবত পার্ট 1, হ্যাঁ এখানে আছে। তো জেনারেল নলেজটা কি? আপনি জেনারেল বলতে কি শিখবেন? জেনারেল থেকে কি শিখবেন আপনি? প্রথম পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশনের একটা পার্ট আছে। ইন্ট্রোডাকশন হচ্ছে এটার পরিচিতি সম্পর্কে, আসলে জেনারেলটা কি, সাধারণ নলেজটা কি, সাধারণভাবে একটা বিল্ডিং তৈরি করতে গেলে কি জানতে হবে, আমাকে কি শিখতে হবে, প্রথম স্টেজে আমাকে কি কাজ করতে হবে, ফার্স্ট স্টেজগুলো আমার কি কি, এই জিনিসটা আসলে আমরা কিন্তু অনেকে জানি না। আমরা মনে করি একটা ডিজাইন পেয়ে গেছি, ব্যাস বিল্ডিং করে ফেললাম, বিল্ডিং হয়ে যাবে। তো ডিজাইন কি, ডিজাইনার আমাকে কি ডিজাইন দিল বা কিভাবে দিল, এই জিনিসটা আসলে তো আমাদের বুঝতে হবে। একটা মানুষ কি ডিজাইন মুখস্থ করতে পারে? পারে না। ডিজাইন বুঝতে পারে।
ডিজাইন বোঝার জন্য জেনারেল রিকোয়ারমেন্টটা খুব আর্জেন্ট, মানে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। ডিজাইনকে বোঝার জন্য জেনারেল রিকোয়ারমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি প্রথমে ধরেন আপনাকে আর্কিটেক্ট একটা ডিজাইন দিয়ে দিল, এখন আমাদের দেশে কিন্তু বিল্ডিং হাইটের একটা রোল আছে, আপনারা জানেন এটা, ফ্লোর হাইটের এবং বিল্ডিং হাইট। ফ্লোর হাইট কত ফিট হবে, পার ফ্লোরের কত ফিট হাইট হবে, এবং একটা বিল্ডিং একটা এলাকায় সর্বোচ্চ কত ফিট হাইটে করতে পারবে, এরকম একটা রোল আছে। একটা সিঁড়ির সাইজ কি হবে, এবং কত অকুপেশনের জন্য কত ফিটের সিঁড়ি লাগবে। ধরেন একটা বিল্ডিংয়ে পার্কিং ফ্যাসিলিটি দিতে হবে। একসময় ঢাকা শহরে পার্কিংয়ের কোনো ফ্যাসিলিটি ছিল না। আমরা যখন 2004 সালে বিল্ডিং বানিয়েছি, আমরা দেখছি কেউ পার্কিং করতো না। 2004-এ অনেকেই গ্রাউন্ড ফ্লোরকে ফ্ল্যাট বানাই ফেলত, সামনের 2-3টা দোকান দিয়ে দিত, এটা ভালো অ্যামাউন্টের ভাড়া পেত, অ্যাডভান্স পেত। এখন কিন্তু পার্কিং মাস্ট। তা আমরা কিন্তু অনেকেই জানি না যে আসলে কত অকুপেন্সির জন্য কতটা পার্কিং দরকার। জানি? আমাকে একজন বলবেন এটাকে আমরা জানি, যদি কেউ অভিজ্ঞ থেকে থাকেন। জানি না, আপনারা যদি কেউ বলতেছেন না তার মানে কেউ জানেন না। তো এই জিনিসগুলো হচ্ছে কনস্ট্রাকশন অ্যাক্ট এবং জেনারেল নলেজ রিকোয়ারমেন্ট। এখন ধরেন আপনাকে আর্কিটেক্ট একটা ড্রয়িং দিয়ে দিল, ভাই আপনি আর্কিটেক্ট ড্রয়িং ধরে আপনি কাজ শুরু করবেন। ডেফিনেটলি আপনারা যখন ফিল্ডে কাজ করবেন তখন আপনারা হচ্ছে আর্কিটেক্ট ড্রয়িং ফলো করেই কাজ করবেন। স্ট্রাকচারাল ড্রয়িংটা খুব কম ফলো করবেন। স্ট্রাকচারাল ফলো করবেন হচ্ছে যেমন লেআউটের ক্ষেত্রে 100% আর্কিটেক্ট ফলো করবেন, যে কোনো লেআউট আর্কিটেক্ট মাস্ট। এবং স্ট্রাকচারালটা হচ্ছে ওই আর্কিটেক্টকে হেল্প করা। আপনি একটা ফাউন্ডেশন করবেন, কিভাবে করবেন, কয়টা রড দিবেন, সাইজ কত হবে, মাটি কাটবেন কতটুকু, ঢালাই করবেন কতটুকু, কতদিন কিউরিং করবেন, এটা হচ্ছে স্ট্রাকচারাল। বাট বিল্ডিংয়ের মেইন পার্টটাই কিন্তু হচ্ছে আর্কিটেকচারাল পার্ট। এখন আপনাকে একটা ড্রয়িং দিয়েছে আর্কিটেক্ট, ড্রয়িংয়ের মধ্যে আপনি দেখতে শুরু করলেন, প্রথমের কী দিল, একটা 3D ভিউ দিয়ে দিল, এখন যেটা নেচার আর কি আমাদের। এরপরে সেটার এলিভেশন দিল, সেকশন দিল। এখন ধরেন 3D ভিউ দিল, 3D ভিউটা আমি বুঝলাম যে হ্যাঁ আমার এইখানে এই বিল্ডিংটা এরকম সুন্দর হবে, এবং এই জায়গাটা এরকম এই পেন্ট হবে, এই জায়গাটা এখানে মার্বেল হবে, এখানে আমার ইয়ে হবে কি বলে টাইলস হবে, এই বাইরে এরকম হবে, বাইরে এটা একটা প্লান্টেশন হবে, একটা কি বলে একটা আমরা যেটাকে বলি ল্যান্ডস্কেপিংয়ের একটা অপশন আছে, বাইরে একটা খেলাধুলার মাঠ হবে। আমরা এটা বুঝলাম। তো এখন যখন আপনি চলে আসবেন এলিভেশনে, এখন আপনাকে কী করতে হবে জায়গাটা, আপনাকে এলিভেশন থেকে 3D ভিউটা মিলাইতে হবে যে আসলে এলিভেশন আমার 3D ভিউয়ের সাথে অ্যাকুরেট আছে কি না। এরপর আসছেন সেকশনে যে কী দেখবেন আপনি, সেকশনে যেটা দেখবেন সেটা হচ্ছে বিল্ডিং হাইট কতটুকু দেওয়া আছে, বিল্ডিংয়ের হাইটটা ফ্লোর হাইট কতটুকু আছে, এবং এটা অ্যাজ পার বিএনবিসি আছে কি না, বা কনস্ট্রাকশন ল অনুযায়ী এটা হয়েছে কি না। অ্যাজ পার বিএনবিসি যেটা বলেছে সেটা হলো যে যদি কোনো রেসিডেন্সিয়াল ভবন হয় তাহলে সেটা ফিনিশ ফ্লোর থেকে সিলিং বটম 3 মিটার। এখন সিলিংয়ের টপ, এয়ার টপ, স্ল্যাবের টপ 3 মিটার। তো না সিলিংয়ের বটম বলা আছে 3 মিটার, 2.5 মিটার কোনো কোথাও বলছে। যদি রেসিডেন্সিয়াল ক্ষেত্রে 2.5 মিটার, আর যদি আপনি মার্কেন্টাইল বা অন্যান্য ফ্যাসিলিটিগুলো করেন, এটা আসলে অনেক ক্যাটাগরির বিল্ডিং আছে, সেখানে 3 মিটার বলা আছে। ইন্ডাস্ট্রি হলে 3.5 মিটার। এখন সিলিংয়ের বটম, কোন সিলিংয়ের বটম? ফিনিশ সিলিংয়ের বটম। সিলিং তো দুইটা, কিন্তু একটা বিল্ডিংয়ের সিলিং কিন্তু দুইটা, আপনারা জানেন
সিলিং যে দুইটা, জানেন না কোন দুইটা সিলিং? একটা হচ্ছে বিমের বটমে যে সিলিংটা থাকে, বিমের যে বটম পার্টটা, এটা কিন্তু একটা সিলিং। আবার আমাদের ফিনিশিং যে সিলিং, অর্থাৎ বিম যেখানে শেষ হলো, যে সেই যে সিলিংটা, যেটা আমরা প্লাস্টার করে ধরেন রুমের একটা সিলিং, এটা হচ্ছে একটা সিলিং। তো কোন সিলিং থেকে 2.5 মিটার, এটা কিন্তু আমরা কেউ জানি না। এটা বিএনবিসিতে বলা আছে ডপ অফ বিম। কি বলা আছে? ড্রপ অফ বিম, মানে কি বিমের বটম থেকে 2.5 মিটার। স্যার একটু ইন্টারাপ্ট করি, আমাদের হচ্ছে টাইম তো 1 ঘন্টা কাছাকাছি চলে আসছে, তো আমরা আর মোটামুটি হয়তো 10 থেকে 15 মিনিট ইনশাল্লাহ ডেমোটা চলবে। তো এর মধ্যে হচ্ছে যে আমি কয়েক মিনিট একটু সময় নিচ্ছি আপনার কাছ থেকে, হুম। একটু জাস্ট ওই যে সামথিং কিছু আপনার মেসেজ আছে এগুলো বলবো। আচ্ছা দাঁড়া, তো আমাদের অ্যাডমিন আমাকে এটা ক্লোজ করে দেন, এটা 2-3 মিনিটে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের দেখার বিষয় আর কি, আর্কিটেকচারাল ড্রয়িং এটা আমাদের দেখার একটা বিষয়। এটা এই ভুলটা ধরাই দেওয়াটা আমাদের একটা কাজ। তা আমরা না জানলে কীভাবে ভুল ধরাবো বলেন? এরপরে কি হবে? এরপরে ধরেন আপনি এই যে ডিজাইনটা আসছে, এটা কিভাবে আসছে, এই ডিজাইনটা কোন ফেজ থেকে কোন স্টেজে আসছে, এটা আমাদের জানতে হবে। এই ডিজাইনটা কোথা থেকে কোন লেভেল থেকে কোন জায়গায় আসছে, এবং কিসের মাধ্যমে আসছে, কীভাবে হয়েছে এই ডিজাইনটা। এই ডিজাইনটা তো একটা পারমিশন নিতে হয়েছে আমাদের। এই পারমিশনটা আমরা কিভাবে পেয়েছি এবং কোন স্টেজ থেকে পেয়েছি, এবং সেইখানে পারমিশন পেতে হলে কি কি লাগে, কি কি রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি ডিজাইন করাই ফেললেন, ধরেন একজন আর্কিটেক্ট আপনার আর্কিটেকচারাল ড্রয়িং করে দিল, ওই আর্কিটেক্টের ক্যাপাবিলিটি কতটুকু, এটা আমরা কি কেউ জানি? জানি না। বাট জানবো কীভাবে? তার একটা, যদি সে আমাকে একটা প্রোফাইল দেয়, তার সিভি দেয়, দেন আমরা বুঝবো। আমরা যখন কোনো বিল্ডিং একটা ডিজাইনারকে দিব, এখানে যারা ধরেন অনেকেই দেখি যে অনেক সময় আমার তো আমি তো অনেকটা গ্রুপের সাথে অ্যাড আছি, আমার গ্রুপে দেখি অনেকে প্রশ্ন করে যে আমি 4 তলা একটা বিল্ডিং করব, আমি 10 মিলি রড এতটা, 12 মিলি রড অতটা, কলাম এতটা দিয়ে দিব, এটাতে করা সম্ভব কিনা? এইটা তো বলার ক্ষমতা আমার এই মুহূর্তে নাই, আছে কারোরই নেই। তো এই জায়গাগুলা, এই জিনিসগুলা, এইসব প্রশ্নগুলার অ্যান্সার দিতে হলে তো আমাদের জানতে হবে। এইখানে ধরেন একজন আর্কিটেক্ট অ্যাজ পার কনস্ট্রাকশন অ্যাক্ট 1952, এখন নতুন যেটা আসছে সেটা হচ্ছে 2025-26 এটা পাবলিশ হয়েছে কনস্ট্রাকশন অ্যাক্টের নতুন রুল। এখানে যেটা বলা আছে সেটা হলো যে একজন আর্কিটেক্টের ন্যূনতম রিকোয়ারমেন্ট থাকতে হবে, মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে 5 ইয়ার্স, এবং মেম্বারশিপ থাকতে হবে MIEB। যারা MIEB মেম্বারশিপ থাকবে তারা কেবল 6 তলা পর্যন্ত পারমিশন দিতে পারবে। যারা AMIEB থাকবে যারা AMIEB থাকবে তারা 6 তলা পর্যন্ত দিতে পারবে। MIEB যারা হবে তারা 10 তলা পর্যন্ত দিতে পারবে। যারা ফেলো হবে তারা NR, মানে কি নন রেস্ট্রিক্টেড। আর একটা জিনিস হলো, ধরেন এটা গেলে আর্কিটেকচারের ক্ষেত্রে, আর স্ট্রাকচারালি কী হবে? আপনি একজন স্ট্রাকচারাল ডিজাইনকে দিয়ে ডিজাইনকে দিয়ে করাই ফেললেন স্ট্রাকচার, তার ক্ষেত্রে কী হবে? তার এক্সপিরিয়েন্সেরও একটা রিকোয়ারমেন্ট আমাদের দেশে আছে। স্যার এই টোটাল আউটলাইনটা নিয়ে একটু যদি আলাপ করতেন আর কি ভালো হতো। হ্যাঁ, আমি শেষ করে নিই। তো এইটা হচ্ছে ধরেন স্ট্রাকচারাল একজন ইঞ্জিনিয়ার, তার এক্সপিরিয়েন্স কতদিন থাকতে হবে? একটা বিল্ডিং স্ট্রাকচার করতে গেলে মিনিমাম 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স মাস্ট, না হলে কিন্তু বিল্ডিং অ্যাপ্রুভাল আপনি পাবেন না। এটা হচ্ছে কনস্ট্রাকশন ল। এখন এইখানে যে বিষয়গুলো দেওয়া আছে, যেমন ধরেন আমাদের প্রথমে যে এই অ্যাক্টগুলো আছে, আপনি একটু নিচে নামেন অ্যাডমিন, হালকা নিচে, না উপরে ওঠেন, উপরে ওঠেন, আমি এই ডিটেলসটা বলি ওদের। এখানে দেখেন কনস্ট্রাকশন ল, হ্যাঁ যান, কনস্ট্রাকশন ল, কোড অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিস। এখানে আমাদের ফার্স্ট হচ্ছে আমরা কনস্ট্রাকশন ল ইন্ট্রোডাকশন, যেটা এতক্ষণ আপনাদের সাথে আলাপ করলাম। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন অ্যাক্ট, এটা আপনারা এর মধ্যে কিছুটা আইডিয়া পেয়েছেন। বিএনবিসি 2020-এর ওভারভিউ,
ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড প্র্যাকটিস, এসিআই, এসটিএম, এনএফপিএ, আরএসসি, অ্যাকোড, অ্যালায়েন্স, নিরাপন, কোড অফ কমপ্লায়েন্স, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, রেগুলেটরি রিকোয়ারমেন্ট। এই জিনিসগুলো আপনারা আমার কাছ থেকে এখান থেকে শিখতে পারবেন। তো আমার মনে হয় আপনারা কিছুটা বেসিক ধারণা পেয়েছেন যে আসলে এরপরে এটার মধ্যে আরও ডিটেলস আছে, আর অ্যাক্টের অনেক কিছু আছে যেগুলা জেনারেল রিকোয়ারমেন্টে আপনাকে যদি আমি এখন বলতে যাই আমার সারাত লেগে যাবে। আসলে এত বড় তো এত লম্বা পরিসর তো করা সম্ভব না। তো এই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে ধাপে ধাপে আমার কাছ থেকে শিখবেন এবং দেখবেন যে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল ফিল্ডে যে আপনাদেরকে আর আটকানোর মতো ক্ষমতা কারণ নাই। এবং এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি আমার কাছ থেকে আরও কিছু জিনিস শিখবেন। সেটা হলো আপনাকে ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্ন করা হবে, কারণ আমরা তো ভাইবা নেই, আমরা অলরেডি ভাইবা নিচ্ছি, বিভিন্ন জনের ভাইবা নিয়ে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা কি প্রশ্ন করি এই জিনিসটা আপনারা জানতে পারবেন এবং আপনাদের চাকরির ক্ষেত্রে যে স্কিলনেসটা এটা 100% আপনাদের গ্রো হয়ে যাবে। তখন দেখবেন যে আপনাদের জবে আর আপনারা কোথাও আটকাচ্ছেন না। ওকে, এখন আপনি অ্যাডমিন, আপনি আমাকে বলেন যে কি বলতে চাচ্ছিলেন পোস্টের অ্যান্সারগুলো। আর এরপরে আমরা এখন বাজে 51, আমরা মনে হয় আরো স্যার আপনি একটু মানে আউটলাইন নিয়ে একটু বলবেন কি? টোটাল আউটলাইনটা তো বলা হয়নি, কি কি বিষয় থাকতেছে। আচ্ছা, এখন এখানে টোটাল আউটলাইন বলতে আমি আপনাদেরকে বলি, যাতে আপনি এই আউটলাইনগুলো কি সবাইকে দিয়ে দেন নাই? না, আউটলাইন তো হচ্ছে আলাদা আর কোর্সের বিস্তারিত আমরা এখানে যেটা শেখাবো আপনাদের সেটা হচ্ছে কনস্ট্রাকশন প্রজেক্টের ওভারভিউ সম্পর্কে আমরা একটু ধারণা দিব। এখানে কনস্ট্রাকশন প্রজেক্টের ওভারভিউ বলতে অনেক কিছু আছে, প্রায় 8টা-10টা আইটেম আছে, এটা শিখবেন। কনস্ট্রাকশন ল শিখবেন, সাইট ম্যানেজমেন্ট, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস শিখবেন, বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ, ড্রয়িং অ্যান্ড রিডিং, যেটা নিয়ে একটু আলোচনা করেছি আপনাদের সাথে অলরেডি। বিল্ডিং ম্যাটেরিয়ালস নলেজ সম্পর্কে শিখবেন, এটা নিয়েও কিছুটা আলোচনা হয়ে গেছে আমাদের। সার্ভেইং অ্যান্ড সাইট লেআউট কীভাবে করতে হবে এটা শিখবেন, এটা নিয়েও কিছুটা আলোচনা হয়েছে। সয়েল ইনভেস্টিগেশন অ্যান্ড ফাউন্ডেশন কনস্ট্রাকশন প্র্যাকটিস আপনারা শিখতে পারবেন। আরসিসি কনস্ট্রাকশন সুপারভিশন, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু 8টা-10টা করে পয়েন্ট অ্যাড করা আছে। এই 8টা-10টা পয়েন্ট কিন্তু আমরা সব আপনাদের শেখাবো। এরপরে মেশনারি অ্যান্ড ফিনিশিং ওয়ার্ক সুপারভিশন সম্পর্কে জানবেন। স্টিল স্ট্রাকচার কনস্ট্রাকশন, যারা আসলে স্টিল স্ট্রাকচার কনস্ট্রাকশন করতে চান, আমরা শিখেছি বাট আমরা জানি না, এটাও শিখবেন আমার কাছ থেকে। সাইট এক্সিকিউশন এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, একটা প্রজেক্টের জন্য সবচেয়ে জটিল এবং সবচেয়ে কী বলবো রিমার্কেবল এবং খুব ম্যান্ডেটরি একটা সাবজেক্ট হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। এরপরে আসতে পারবেন এস্টিমেশন, বিওকে এবং কস্ট কন্ট্রোল। আপনি একটা প্রজেক্টের কস্ট কীভাবে সেভ করবেন এটা আপনি শিখতে পারবেন। কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং শিখতে পারবেন। কোয়ালিটি অ্যান্ড কন্ট্রোল টেস্টিং শিখতে পারবেন। কন্ট্রাক্ট অ্যান্ড টেন্ডার ম্যানেজমেন্ট, যেটা পিডব্লিউডি বা বাংলাদেশের যে ধরনের গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো ইজিপি টেন্ডার নিয়ে কাজ করে, আপনারা এখন ইজিপি সম্পর্কে জানেন অনেকেই, অর্থাৎ ইজিপি সম্পর্কে ধারণা নেই, সেটাই বেসিক ধারণা আপনাদের কাছে পাবেন। সাইট ডকুমেন্টেশন আর রিপোর্টিং কীভাবে করতে হয় সেটা জানতে পারবেন। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, ডব্লিউটিপি, ইটিপি, ডব্লিউটিপি, এসটিপি, এই জিনিসগুলা আমরা অনেকে জানি না আসলে ইটিপি কী, ডব্লিউটিপি কী, এসটিপি কী। আমরা তো রেসিডেন্সিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল বিল্ডিং করি, তো ইটিপি, ডব্লিউটিপি, এসটিপি এটা যদি আপনি শিখতে পারেন আগে থেকেই, তাহলে আপনার ইন্ডাস্ট্রি লেভেলে আপনি ভালো গেইন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং টুলস অ্যান্ড ইকুইপমেন্ট সম্পর্কে আপনারা জানবেন। কমপ্লিট কনস্ট্রাকশন প্র্যাকটিস অ্যান্ড স্পেশাল নলেজ শেয়ারিং সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে। এর পাশাপাশি আপনারা সাইট ভিজিটের কিছু অপশন পাবেন, প্র্যাকটিক্যাল ভিজিটের কিছু অপশন পাবেন। তো এইটা হচ্ছে আমার ওভারভিউ। আর এটার ডিটেলসটা জানতে হলে আমার সাথে আপনাদের কোর্সে আসতে হবে, আমরা আপনাদেরকে ডিটেলসটা শেখাবো এবং আশা করি আমি আপনাদেরকে ভালো একটা ফিডব্যাক দিতে পারবো ইনশাল্লাহ। এখন অ্যাডমিন আপনি আপনারটা শুরু করেন। জি, আমরা হচ্ছে অনেকটাই স্যারের কাছ থেকে বেশ কিছু মানে কনসেপ্ট পাইলাম, বেশ কোর্সের ব্যাপারে একটা ওভারঅল একটা ধারণা পাইলাম আর কি, সামথিং। তো আসলে আমি অলরেডি 2টা মেসেজ দিয়েছি আপনাদের, যারা হচ্ছে যে কোর্সের সাথে ইন্টারেস্টেড কোর্সের সাথে, তো তারা হচ্ছে যে গ্রুপে জয়েন করবেন এবং হচ্ছে যে আপনাদের আমি একটা অ্যাটেন্ডেন্স ফর্মও দিয়েছি, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স ফর্মটা কাইন্ডলি ফিল আপ করে দিবেন, ঠিক আছে? তাই আমি আবারও যে দিলাম। আর হচ্ছে যারা আজকে অনেকে নক দিচ্ছেন দেখলাম, তো তারা যদি অনেকে হয়তো বা এখনো ইনবক্সটা পান নাই, আমি যে ইনবক্সটা হোয়াটসঅ্যাপ ইনবক্সটা দিয়ে দিচ্ছি 019200343006,
হ্যাঁ, এইটাতে হোয়াটসঅ্যাপ আছে। আপনারা আজকে যারা হচ্ছে অ্যাডমিশন ফর্মটা নিতে চান, আচ্ছা আপনাদের কি আমি হচ্ছে অফারটা বলে দিব কোর্সের? আচ্ছা, অফারটা বলে দেই, কারণ হচ্ছে যে হয়তো বা মনে করবে যে হয়তো আর এক একজনের থেকে এক এক রকম ফি হয় কিনা। হ্যাঁ, তো সেই এই জন্য হচ্ছে বলে দেওয়াই ভালো, যাতে সবাই জানা থাকলো আর কি। হয়তো কোন কনফিউশন থাকবে না আর কি। ঠিক আছে, তাই আমি অফারটা আমি বলে দিচ্ছি আপনাদের। আচ্ছা, আমাদের হচ্ছে রেগুলার এই কোর্সের ফি হচ্ছে ৯,৫০০। হ্যাঁ, রানিং অফার হচ্ছে আপনার ৩,৪০০। তো রানিং অফার আপনার থেকে ৩,৪০০ থেকে আপনার হচ্ছে এখান থেকে আরো যারা ডেমো ক্লাস করেছেন তাদের জন্য হচ্ছে আরো অতিরিক্ত কিছু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেটা হলো ৩১৬০ অনলি। ঠিক আছে, তো এর আগের অফারটা ছিল, আগে যারা ডেমোতে জয়েন করেছিলেন হয়তো একটু কম ছিল, সামান্য একটু ডিফারেন্স আছে। ৩,০৬০ ছিল আর এখন ৩১৬০ অনলি। তো যারা অ্যাডমিন, জি জি এই ৩১৬০ নেই, এটা ৩০৬০ই করে দেন। ৩,০৬০ করে দেবো। আচ্ছা ঠিক আছে, স্যার যেহেতু বলতেছে, তাহলে ৩,০৬০ এটা থাকবে যে আগের ডেমোতে যারা জয়েন করেছেন এবং আজকে যারা জয়েন করেছেন তার সবাই, এবং আমাদের অনেকেই জয়েন করেছেন অলরেডি, মানে পেমেন্ট টেমেন্ট করে হচ্ছে ইয়ে করেছেন আর কি, অলরেডি ব্যাচ আমাদের রেডি। তো আর এই অফারটা থাকবে হচ্ছে যে আজকে কালকে পরশু দিন। ঠিক আছে, অর্থাৎ ১৭ ১৮ ১৯ এই ৩ দিন আর কি ভর্তি চলবে, তারপরের দিন থেকে ইনশাল্লাহ আমরা ক্লাসে চলে যাবো আর কি, মেইন ক্লাসে হ্যাঁ, আমরা চলে কিন্তু যাবো। ২০ তারিখে ক্লাস শুরু করবো, এটা মাথায় জি রেখেন। ইনশাল্লাহ, জি 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 ২০ তারিখে আমরা স্টার্ট করব। আর হচ্ছে যে আহ, এই ছিল মোটামুটি আর কি সামথিং শেয়ার করার। আপনাদের কারো প্রশ্ন থাকলে স্যারকে এখন করতে পারেন। হচ্ছে প্রশ্ন একটু, উত্তর পর্ব, কেমন? হ্যাঁ আপনাদের হ্যাঁ, নাম একটু বলবেন, প্রশ্ন করবেন। একটু আর একটু ১ মিনিট। তা আমাদের আমি একটু ফার্স্ট বলার চেষ্টা করেছিলাম যে আমাদের আসলে এই কোর্স নিয়ে আমাদের একটা থিঙ্কিং হলো যে আমাদের একটা পেইন আছে, সেটা হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে হচ্ছে যে স্কিলের ক্ষেত্রে আহ, মারাত্মক একটা গ্যাপ আছে, এবং আপনার বিশেষ করে যেই স্কিলটা দিয়ে সিভিল এবং হচ্ছে আর্কিটেক্টদের হচ্ছে লাইফ শুরু হয়, যেই স্কিলের উপর ডিপেন্ডস করে, অথচ এই স্কিলেরই একাডেমিক কোনো সাপোর্ট নেই ভার্সিটি বা পলিটেকনিক থেকে। ইভেন হচ্ছে আপনার আহ, যে এটা কোনো কোনো একটা অর্গানাইজেশন থেকে, কোনো একটা সেন্টার থেকে যে এরকম কোনো আহ, আহ, মানে শেখার জন্য একটা প্ল্যাটফর্ম, ভালো একটা প্ল্যাটফর্ম বা ফরম্যাটিং এরকম নেই। তো এই স্কিলটা হচ্ছে আমরা যেই শিখি হলো অনেক টাইম দিয়ে, দেখা যাচ্ছে যে অনেকে ১০ বছর ধরে টাইম দিয়ে হচ্ছে যে সাইড ইঞ্জিনিয়ার থেকে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আবার অনেকে প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং করতেছে, সে ১০ বছর ধরে, কিন্তু তার উপরের পদে এখনো সে ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। তো এটার যে মেইন যে আর কি গ্যাপ আর কি, আমাদের এই সেন্সটা হচ্ছে আমাদের কাজ করতেছে, যার কারণ মানে আমরা চাচ্ছি যে বাংলাদেশ শুধু না, ওভারঅল ওয়ার্ল্ড আপনার যেন হচ্ছে যে সবাই এই স্কিলটাকে মানে ধারণ করে, স্কিলটাকে ভালো করে ডেভেলপ করে প্রত্যেকটা প্রজেক্ট যেন খুব ভালোভাবে সম্পন্ন হয়। এটা আমাদের দেশের জন্য মানে একদিক দিয়ে ভালো, এবং যারা ক্যারিয়ারে থাকবে, এই কনস্ট্রাকশন ক্যারিয়ারে যারা থাকবে তাদের জন্য হচ্ছে যে একটা প্লেজারের বিষয় থাকবে আর কি, এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তাদের জন্য ভালো। এই একটা বিষয়টাকে আমরা ফিল আপ করার জন্য আমরা চিন্তা করতেছি, কিন্তু এইটা তো আসলে যদি আমাদের কোনো গভর্নমেন্ট থেকে স্পন্সর থাকতো তাহলে এই ফি নিয়ে কোনো কথা বলা লাগতো না, কিন্তু সেটা তো আসলে নেই। ইভেন আপনার বিশ্ব ব্যাংক থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট হয়, ওই ধরনের কোনো প্রজেক্টেরও কোনো স্পন্সর নেই, থাকলে আমরা হয়তো এই ফি নিয়ে আলাপ করা লাগতো না। তো আপনারা যদি এইভাবে মানে ফি দিয়ে হেল্প করেন, এবং ফি দিলে একটা মেন্টালি একটা বিষয়ও আছে, তো আলাপ অত অত বিস্তারিত যাচ্ছি না। তো এই যার কারণে হচ্ছে যে এটা এইভাবে আমাদের কোর্সটা সম্পূর্ণ, এমনিতে হচ্ছে যে আমাদের অনেক কোর্স আছে, তার মধ্যে হচ্ছে এই কোর্সটাও আমাদের একটা ইনক্লুডেড। তো হ্যাঁ, এই জি জি কোশ্চেন তো কিছু জি জি গতবার বলেন। বলেছিলেন যে ২ বারে পেমেন্ট দেওয়া যাবে, হ্যাঁ, এই অফারটা কি এবারে আছে? হ্যাঁ ২ বারে যদি কারো সমস্যা থাকে তাহলে মূলত একসাথে দিলে ভালো হয়, যদি কারো প্রবলেম থাকে তাহলে ২ বারে দিতে পারবে। জি ওকে, জি, স্যারকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা
স্যারের সাথে শেয়ার করেন। প্লিজ। কে স্যার জানে? এই ক্লাসগুলো স্যার কিভাবে নেওয়া হবে? বুঝি না, আরেকটু বলেন, ক্লিয়ার করেন। আর এই ক্লাসগুলো কিভাবে নেওয়া হবে? অনলাইনে কি হ্যাঁ, অফলাইনে কি অনলাইনে ভিডিওগুলো অনলাইনে হবে? অনলাইনে নেওয়া হবে এবং এগুলো সব ভিডিও রেকর্ডিং থাকবে। এটা আমাদের গ্রুপে পাবেন, আপনারা গ্রুপে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা এটা এই ভিডিওগুলো আপনাদেরকে আমাদের অ্যাডমিন এটা ক্লিয়ার করবে, এই ভিডিওগুলো দিয়ে দিবে বা আমাদের গ্রুপে থাকবে বা কোথায় থাকবে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আর একটা বিষয় হলো যে এটার উপরে আমাদের একটা মানে হার্ড কপি হবে, আমরা একটা বই করব। এই বইটা আপনাদের সবাইকে, যারা যারা এখানে আমাদের সাথে ক্লাস করতেছেন তারা এক্স্যাক্টলি ডেফিনেটলি ফ্রি পাবেন। আর যারা ক্লাস করতেছে না বা যারা নতুনভাবে কিনতে চাচ্ছে তাদের কাছে আমরা সেল করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমার একটা প্রশ্ন, স্যার যেটা বলছিলাম, যারা আপনার ডিপ্লোমা নেই বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করেনি, শুধুমাত্র আর্টস লেভেল থেকে বা বারবিক বিভাগ থেকে যারা পড়াশোনা করছে, তাদের কোনো সুযোগ আছে কিনা? আর আপনারা সার্টিফিকেট প্রদান করবেন কিনা কোর্স শেষে? এটা দেখেন, এটা আসলে আর্টস সায়েন্স বা ইঞ্জিনিয়ার হইতে হবে। আমি গত ইয়েতে কিন্তু এটা বলছিলাম, গত ডেমোতে আমি অলরেডি বলেছিলাম এই কথাটা, যে এনি পারসন যদি কেউ ইন্টারেস্টেড ফিল করে সে আমাদের সাথে জয়েন করতে পারে, কোনো অসুবিধা নেই। এবং সে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ একটা স্কিল নিয়েই বের হবে। আর একটা বিষয় হলো ডেফিনেটলি সার্টিফিকেশন অপশন আছে, আমরা আপনাদের সার্টিফিকেট অবশ্যই দিব। সার্টিফিকেট না দিলে তো আপনার স্কিলনেসটা আপনি কোথা থেকে অর্জন করছেন সেটা তো মার্কেটে আসবে না, তাই না? আপনি একটা জায়গায় যখন ইন্টারভিউ দিতে যাবেন, জব ইন্টারভিউ দিতে যাবেন, তখন এই সার্টিফিকেটটা আপনার জন্য খুব ম্যান্ডেটরি হয়ে যাবে। আমরা সার্টিফিকেট দেব, অসুবিধা নেই। আর যে কেউ শিখতে পারবে, এটা কোনো সমস্যা না। ইঞ্জিনিয়ার হতে হবে এমন না, যে কেউ, আচ্ছা আচ্ছা। এনি পারসন। তারপরে আরেকটা বিষয়, স্যার, যারা হচ্ছে এই নর্মাল গ্রাউন্ড থেকে আসছে, তাদের কাজের সুযোগ কি আপনার জানার মধ্যে আছে, নাকি যারা এই ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আসছে তারা আসলে এই জায়গাটা গ্র্যাব করতে পারছে বেশি? না, ডেফিনেটলি আছে। এখনও অনেকেই ধরেন যারা নন টেকনিক পারসন তারা কর্ম করে খাচ্ছে না কনস্ট্রাকশন সেক্টরে। যদি কাজ জানে, তার কাজের যে কাজ জানে তার দাম আছে মার্কেটে, তার ভ্যালু আছে। যে আচ্ছা, কাজ আরেকটু জানে না তার ভালো নেই। interrupt করতেছি, একটু কষ্ট দিচ্ছি অনেকে। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, অনেকে স্টুডেন্ট আছে একদম ফ্রেশার, মানে স্টুডেন্ট যারা ভ্যালিড স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে এই 3060 থেকে আরো 15% অর্থাৎ 15% ডিসকাউন্ট থাকবে। এটা ভ্যালিড স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? ওকে, এটা বলুন। আচ্ছা, আর কোনো প্রশ্ন স্যার আছে? আমি স্যার ডিপ্লোমা করে স্টুডেন্ট। কোথায়? বুঝি না, কে? স্যার হাবিব? স্যার এই, জি স্যার, এই ক্লাসগুলো কি স্যার লাইভ ক্লাস নেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই লাইভ, সব অনলাইনে। লাইভ পরে ক্লাস আমরা হবে রেড এবং করতে রেকর্ড পারবো। হবে। জি জি, লাইভ হবে এবং আপনারা 2টা বা 3টা প্রজেক্ট ভিজিট করবেন ফিজিক্যালি আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আর প্রজেক্ট ভিজিটটা কোথায় হতে পারে, এটা একটু হিন্টস দিলে মনে হয়। এটা ইন্টার ঢাকা অথবা আউট অফ ঢাকা, গাজীপুর টু ঢাকা এর মধ্যে হবে আর কি। একটা হয়তো ইন্ডাস্ট্রি ভিজিট হবে, আর একটা হচ্ছে কমার্শিয়াল হবে, একটা রেসিডেন্সিয়াল হবে। 3টা বিল্ডিংয়ের উপর ভিজিট হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আরেকটা বিষয় মেনশন করে দেই, ভিজিটিং এর যে বিষয়টা, এটা আগে মানে ক্লিয়ার করা থাকলে ভালো হবে। ভিজিটের এটা একটা অপশনাল বিষয়, যারা করবেন বা যারা হচ্ছে ভিজিটে আসবেন তাদেরকে নিজের দায়িত্বে আসতে হবে, অর্থাৎ নিজের খরচ করে আসতে হবে। এখানে কিন্তু আমাদের কোনো কস্ট মানে স্পন্সর থাকবে না, এটা আপনাদের নিজস্ব আয়ত্তে আসতে হবে। হ্যাঁ, এটা এবং এটা অবশ্য পরামর্শ সাপেক্ষে কোন দিন কি হবে এটা ডেট ফাইনাল করে তারপর হচ্ছে যে আপনাদের নোটিশ করবে। আচ্ছা, আর কারো কোনো অ্যাডমিন, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? আসসালামু আলাইকুম স্যার, আমি তানজির আহমেদ ছিলাম। একটা প্রশ্ন ছিল আমার। জি, বলেন বলেন। স্যার এই কোর্সের টাইম ডিউরেশনটা কতদিন হবে বা কত মান্থ? এটা আমাদের টোটাল তো হচ্ছে 20টা পয়েন্টের উপরে কোর্স হবে। এটা আমরা চেষ্টা করব যে 1.5 মাস, 1.5 থেকে 2 মাস। 2 মাস। আর স্যার এখানে
কি আমরা যে সুপার মানে সাব স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার দুইটার জন্য কি কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের যে প্রসেসিং গুলো থাকে সেগুলো জানতে পারবো স্যার? ডেফিনেটলি ফুল কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট নিয়ে কাজ হবে এখানে, অসুবিধা নেই। এরপরে আমি আপনাদের আরেকটা কথা বলি, এই অ্যাডমিন বলতেছেন এই কথাটা, আমরা কিন্তু আরেকটা নতুন কোর্স চালু করব, সেটা হচ্ছে বাংলাদেশ কোড নিয়ে। জি জি, বাংলাদেশ বিএনবিসি, বাংলাদেশের যে কোড না, শুধু বিএনবিসি না, বাংলাদেশের যতগুলো কোড আছে এই কোড নিয়ে এবং বিশ্বের যত কোড আছে এই সমস্ত কোড নিয়ে আমরা আরেকটা প্রোগ্রাম চালু করব। সেখানে যদি কেউ অ্যাটেন্ড করতে চান তাহলে সেখানে অ্যাটেন্ড করতে পারবেন এবং ওইখানে এই কোডের বিষয়েই শুধু আলোচনা হবে। এখন বলেন, আর কারো প্রশ্ন আছে? আপনাদের কোনো ইউটিউব চ্যানেল আছে? অবশ্যই আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে। জি, ক্যাড এক্সপার্ট সলিউশন। তবে ইউটিউব চ্যানেলের হচ্ছে আমরা অতটা কার্যক্রম করি না, এটা আমাদের যেহেতু হচ্ছে কনসালটেন্সি এবং ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকতে হয়, ওইটা গ্রো করার জন্য আমরা এমনিতে যেগুলো হয় হেল্পিং দুই একটা ভিডিওগুলো আমরা দেই, ঠিক আছে? এবং জি স্যার, এইটা ওই আছে, লিংকটা দিয়ে আর ক্লাস ডেমো যেগুলো আছে টপিকগুলো ওগুলো লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। সব পেয়ে যাবেন আপনার। ওই যে কোর্সের যে ডিটেইলস দেওয়া আছে ওর মধ্যে সব ধরনের আপনার লিংক আপ আছে। মেহেদি হাসান কিছু বলবেন? মেহেদি হাসান কিছু বলবেন আপনি? আচ্ছা, ওনার মনে হয় মাইকটার প্রবলেম হইতেছে হয়তো, এরকম কিছু মেহেদি হাসান, আপনার মাইকের সমস্যা, আপনার মাইক মিউট দেখাচ্ছে, আপনার মাইকটা মিউট দেখাচ্ছে। আচ্ছা, আর কেউ আছেন? প্রশ্ন করার আর কেউ আছেন? এনিওয়ান? স্যার আমাদের ভিজিট তো হলিডেতে হবে তাই না? হ্যাঁ, হলিডে হোক আর ডেতে হোক সেটা আমরা আগে আপনাদের জানাই দিব, কারণ অনেক সময় হয় কি হলিডেতে অনেক জায়গায় কাজ বন্ধ থাকে, আবার অনেক সময় চালু থাকে। হলিডেতেই চেষ্টা করব আমরা। স্যার, অনেক ক্ষেত্রে স্যার অনেকে জব করে, সেই ক্ষেত্রে স্যার সমস্যা হতে পারে স্যার হলিডে না, সে আমরা হলিডেতেই করবো, অসুবিধা নেই। বলেন, কে বলতেছিলেন? মেহেদি? আমি বলছিলাম স্যার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই অনলাইনে রেকর্ড গুলা, যেমন আমি এখন সাইটে আছি, তাও কানে এখন যে শুনতেছিলাম সকল কথাই, কিন্তু রেকর্ড ক্লাসটা চাচ্ছিলাম আর কি। রেকর্ড ক্লাসটা আমাদের চ্যানেলে দেওয়া থাকবে। অ্যাডমিন? আমি আপনাদের স্টুডেন্ট স্যার, আমি নিউ স্টুডেন্ট হিসেবে জয়েন করেছি স্যার আপনাদের কাছে। হ্যাঁ, গুড, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি রেকর্ডগুলো সব, হ্যাঁ আপনি মনে হয় জয়েন করেছেন অলরেডি। হ্যাঁ, আপনি আমাদের ভর্তি হইছে আর কি উনি। আপনি সব চ্যানেলেই, আমাদের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে সব পাবেন, এবং আপনাদেরকে যারা আমাদের সাথে অ্যাড হচ্ছেন এবং যারা ক্লাস করবেন, ডেমো ক্লাসের পরে যারা আমাদের সাথে ফাইনাল ক্লাস করবেন, তারা সবাই এই ভিডিও চ্যানেলগুলো পাবেন। এবং এটার পাশাপাশি আরেকটা বিষয় আমি একটু বলে দিই, যে আপনারা যারা ওই যে এখন অনেকে ভর্তি হচ্ছে দেখতেছি, মানে আপনারা প্রেমিটারি স্ক্রিনশটটা এই যে ভর্তি গ্রুপে দিয়ে দিবেন, এটা ভর্তি গ্রুপে দিয়েছি। হ্যাঁ, এই সরি মানে এক মিনিট, ভর্তি গ্রুপ কোনটা? এই যে এটা হলো হোয়াটসঅ্যাপের গ্রুপ, এটা কিন্তু মেইন গ্রুপ না। হ্যাঁ, মেইন গ্রুপে এখান থেকেই জয়েন করাবো আপনাদের। যারা ভর্তি হচ্ছেন পেমেন্টের স্ক্রিনশটটা ওখানে দিবেন, তাহলে ওখানে রিসিভ দেখানো হবে ইনশাআল্লাহ। সরি, আবারও হচ্ছে অ্যাটেন্ডেন্স প্রবলেম গেছে, আমি গ্রুপটা দিতে চাচ্ছি আসলে আপনাদের। এই যে গ্রুপের লিংক দিলাম, এটা চ্যাট বক্সে দিছি আর কি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের গ্রুপ। আচ্ছা, আপনি আর কারো কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিএসএম ক্যাট। আর কারো কোনো প্রশ্ন? মেহেদি, আপনি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছেন, বাট আপনার মাইকের সমস্যা ভাই, আপনি মাইকটা ঠিক করেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি, রায়হান বলতেছি। এমডি রায়হান, হ্যাঁ বলেন। স্যার, আপনাদের এখানে কি কোনো ইন্টারনাল অপশন আছে নাকি? কিরকম? রানিং স্টুডেন্ট। বুঝি না, কি বুঝি না, আবার বলেন, ক্লিয়ার করেন। কোনো ইন্টারনাল কোনো সুযোগ আছে কিনা এখানে? ইন্টার্নি না, দেখেন, ইন্টার্নি ইজ দ্য পার্ট অফ দ্য ডিফারেন্ট। আপনি ইন্টার্নি করবেন এক জায়গায়, আমাদের এখানে এসে আপনি ইন্টার্নের পরে কাজ শিখবেন বা ইন্টার্নের ফাঁকে ফাঁকে কাজ শিখবেন। তবে এটি ইন্টার্নির চাইতে ভালো কিছু জিনিস। আমরা যেটা শেখাচ্ছি
এটা ইন্টারনেট চাইতেও অনেক বড় মাপের একটা কিছু। ইন্টারনি হচ্ছে পার্ট অফ আপনার ক্লাস, আপনার নাম্বার। ইন্টারনি করলে একটা মার্কস আপনি পাবেন। আর আমরা যেটা শেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্কিল ফিল্ডকে স্কিল লেভেলে নিয়ে যাওয়া আর কি। বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে রানিং স্টুডেন্টদের জন্য কি জানি একটা বলছিলেন, একটা অফার আছে, হ্যাঁ। জি স্যার, ওইটা কি একটু যদি আমাকে এটা বলতেন? আমাকে ক্যাট বলেন, সরি অ্যাডমিন বলেন, রানিং এই- স্টুডেন্টের জন্য কি অফার আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, রানিং স্টুডেন্টের জন্য আপনার হচ্ছে একটা স্কলারশিপ দেওয়া হয়েছে। সেটা হলো আপনার, আমি তো ক্লোজ করে ফেলছি ফাইলটা, আচ্ছা আমি আবার দিচ্ছি আর কি, টেনশন নেই। এটা আপনি ওনাকে দিয়ে রাখেন। ওই যে কে জানি প্রশ্ন করতেছিল, মা কি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি জি স্যার, স্যার, জি স্যার। লিখে যাচ্ছে। আচ্ছা, ওই যে আপনার রেগুলার ফি ছিল ৯,৫০০, এখান থেকে রানিং অফার ছিল ৩,৪০০। তো আজকে যারা ডেমোতে অংশগ্রহণ করেছে তাদের জন্য ৩,০৬০ আর কি, ৩১৬০ থেকে ৩,০৬০ ছাড় করে দিছে এটা। আর হচ্ছে যে আপনার ওই ৩,০৬০-এর 15% বাদ যাবে, অর্থাৎ যারা হলো ভ্যালিড স্টুডেন্ট, আপনার হচ্ছে যে তাহলে আসবে হলো ভ্যালু আসবে ২৬০০ আর কি। 2600। ভর্তির ডেটটা কতদিন আছে এমনিতে? আপনার আজকে কালকে পরশু এই ৩ দিন ইনশাআল্লাহ আমাদের টাইম দেওয়া 20 হচ্ছে। তারিখ থেকে ক্লাস আর কি। 20 তারিখ থেকে ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ওই আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে যোগাযোগ করলে তো হবে। জি জি জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? তাহলে আমার মনে হয় আমরা এখন ক্লোজ করতে পারি অ্যাডমিন। হ্যাঁ হ্যাঁ জি স্যার, তাহলে আর কোনো প্রশ্ন যেহেতু নাই, তাহলে আমরা আজকে, জি স্যার আপনি লিভ নিতে পারেন, আর আমরাও লিভ নিব ইনশাআল্লাহ সবাই।